বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সকলকে মনন মঞ্জিল একাডেমির পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এমসিকিউ শর্টকাট সিরিজের প্রথম একটা লেকচার আমরা আলোচনা করছি আজকে ফিজিক্স, এসএসসি ফিজিক্সের অষ্টম অধ্যায় নিয়ে। ওকে, তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই এমসিকিউ শর্টকাট সিরিজে অন্যান্য অধ্যায়গুলোরও যেগুলো রয়েছে এসএসসি 26 এর সিলেবাসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো সময় সুযোগ হলে বাকি অধ্যায়গুলোও দেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ এই যে পার্টটা করতে যাচ্ছি এখান থেকে অবশ্যই তুমি কমন পাবে। ওকে, কমনের 100% তুমি কমন পাবে। এরকমভাবে তোমাকে আমি এই অধ্যায়ের শর্টকাটগুলো দিচ্ছি। অর্থাৎ মুখস্থ নির্ভর যে সকল পড়া রয়েছে সেগুলো মনে রাখার ট্রিক্স টেকনিক আমি এখানে দেখাচ্ছি। তো চলো আমরা শুরু করি। তো আমরা এখন শুরু করব আমাদের আলোর প্রতিফলনের বহু নির্বাচনী শর্টকাট ট্রিক্স। প্রথম টাইপে আমাদের রয়েছে আলোর প্রকৃতি সংক্রান্ত। তো এখানে টাইপ 1-এ রয়েছে আমাদের বিভিন্ন আলোর আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এই সম্পর্কিত, এবং আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে এই যে জিনিসটাকে আমি যদি ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে ছকটা তুমি দেখতে পাচ্ছ, এই ছকটাই যদি তুমি মুখস্থ করো, তাহলে শুনো, তাহলে এই ছকটাই যদি তুমি মুখস্থ করো তাহলে তুমি এই শর্টকাট দিয়া বিভিন্ন আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তাদের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। এবং উপরোক্ত যে ছকটা আমি দেখাচ্ছি এখন, এই ছক থেকে 22 এবং 23 সালের প্রশ্নে শুধু 14টা প্রশ্ন আইছে 8টা বোর্ডে। অর্থাৎ এভারেজ যদি ধরা হয় 2টা করে প্রশ্ন এখান থেকে আসে শুধুমাত্র এই ছক থেকে। অতএব খুবই 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 গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমি জিনিসটাকে তুমি দেখো, এই যে এখানে এখানে আলোকরশ্মির ভিতরে রয়েছে গামা রশ্মি, এক্স রে, আল্ট্রাভায়োলেট, দৃশ্যমান আলো, ইনফ্রারেড, তারপর রয়েছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এবং এদের প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এবং কোনটা কাকে বলে সংজ্ঞা সেটা পাশে দেওয়া রয়েছে। তো এটাকে তুমি কিভাবে মনে রাখবে? দেখো খুব সহজে মনে রাখতে পারো। তুমি দেখো তরঙ্গ দৈর্ঘ্য যেটা, অর্থাৎ তুমি তোমার মুখস্থ রাখার যে নিয়মটা তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি সিরিয়ালি এই রশ্মিগুলোর নামটা মুখস্থ করবে। অর্থাৎ গামা, এক্স রে, তারপর আল্ট্রাভায়োলেট, দৃশ্যমান আলো, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এখানে এর ভিতর থেকে শুধুমাত্র দৃশ্যমান আলো যেটা, এই যে দৃশ্যমান আলো এইটা ব্যতীত, এটা তুমি তো মুখস্থ রাখতেছো যে কত 400 থেকে 700 ন্যানোমিটার, এটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলো ব্যতীত বাকি সবগুলো তুমি কিভাবে মনে রাখবা? দেখো তুমি প্রথমত এক লাইনে তো মুখস্থ করতেছো, তুমি এক লাইনে মুখস্থ করো যে গামা, এক্স রে এবং আল্ট্রাভায়োলেট, এবং সবগুলোর কিন্তু 10 টু দি পাওয়ার 10 সবগুলো 10 আছে। শুধুমাত্র পাওয়ারটা তুমি মনে রাখো এক লাইনে। অর্থাৎ গামা গামা মানে কি -4, তাহলে এভাবে মনে রাখো তুমি যে -4, -10, -6 এভাবে মনে রাখো। ওকে, এক লাইনে। তাহলে এবার তুমি কি বুঝবা? -4 মানে প্রথম গামা, প্রথম তুমি তো এক লাইনে আগে তো রশ্মিগুলোর নাম মুখস্থ করতেছো, তুমি আবার এক লাইনে এই জিনিসগুলো মনে রাখতেছো। অর্থাৎ -4, -10, -6 মনে রাখতেছো। তাহলে তুমি এভাবে মনে রাখো যে
-4 -10 -6, এভাবে যখন তুমি মনে রাখতেছো আর এই সিরিয়ালটাও তোমার মনে আছে, তাহলে তুমি বলতে পারবা যে -6 যদি হয় তাহলে অবশ্যই সেটা আল্ট্রাভায়োলেট, আর 10 তো অবশ্যই আছে, তাহলে 10⁻⁻6 মিটার। এভাবে তুমি মনে রাখবা প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে একইভাবে এই যে ইনফ্রারেড, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই তিনটা এক লাইনে তুমি মুখস্থ রাখো। এবং এই তিনটার যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তুমি এইভাবে মনে রাখবা যে -4 -2 আর শুধুমাত্র 6, এই সংখ্যাটা খালি মনে রাখো। আর এটার এই সিরিয়ালটা মেনটেন করো। তাহলে তুমি যদি এটা যদি মুখস্থ রাখো আর এটার সিরিয়ালটা যদি তোমার মুখস্থ থাকে যে -4 -2 এবং শুধু 6, তাহলে তুমি কিন্তু খুব সহজে তার তরঙ্গ দৈর্ঘ্যটাও মনে রাখতে পারতেছো। আর এখানে তো 10 আছেই। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে তুমি এই আলোক রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্যটা এটা তুমি পেরে যাবা। ওকে, আচ্ছা। আর দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য তো 400 থেকে 700 ন্যানোমিটারই। এরপরে দেখো, এরপরে যে কথাটা সেটা হচ্ছে আমাদের যে সংজ্ঞা বা বৈশিষ্ট্য, সংজ্ঞা বা বৈশিষ্ট্যর ক্ষেত্রে তুমি যেভাবে মনে রাখবে। দেখো, এই সংজ্ঞা বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই যে তিনটা না, এই তিনটা অর্থাৎ গামা, এক্স রে এবং আল্ট্রাভায়োলেট, এদের ক্ষেত্রে তুমি যেটা মনে রাখতে পারো যে দেখো এখানে আমি কিন্তু একটা কথা লিখে রেখেছি, দেখছো এটা, এটা। তো এই কথাটা কি, সেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য নিচ থেকে উপরেটা ছোট, অর্থাৎ এই দৃশ্যমান আলো থেকে ছোট আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট থেকে ছোট এক্স রে, এক্স রে থেকে ছোট গামা। এভাবে বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি তাহলে গামা রশ্মি কাকে বলে? সংজ্ঞা বা বৈশিষ্ট্য, তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে থেকে যে ছোট যে রশ্মি সেটাই গামা, অর্থাৎ নিচ থেকে ছোট। আর তোমার তো এটা তো মুখস্থ থাকবেই, এই সিরিয়ালটা তোমার তো অবশ্যই মনে রাখতেই হবে প্রথমে। তাহলে দেখো যে গামা রশ্মি কাকে বলতেছি? যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে থেকে ছোট। ওকে, অর্থাৎ আমাদের মনে রাখার ট্রিক্সটা দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য নিচ থেকে উপরেরটা ছোট। ওকে, অর্থাৎ দৃশ্যমান আলোর থেকে ছোট আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট থেকে ছোট এক্স রে, এক্স রে থেকে ছোট গামা। এভাবে। তাহলে গামা রশ্মি কাকে বলে? যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে থেকে ছোট, অর্থাৎ নিচ থেকে উপরেরটা ছোট। একইভাবে এখন যদি বলি এক্স রে রশ্মি কাকে বলে, তাহলে নিচ থেকে উপরেরটা ছোট, তাহলে আল্ট্রাভায়োলেট থেকে ছোট যে রশ্মি তাকে বলা হয় এক্স রে। এই যে আল্ট্রাভায়োলেট থেকে তরঙ্গ দৈর্ঘ্য ছোট যে রশ্মি তাকে বলা হয় এক্স রে রশ্মি। একইভাবে আল্ট্রাভায়োলেট রশ্মি কাকে বলে? দৃশ্যমান আলোর থেকে যে ছোট, অর্থাৎ সেটা কি নিচ থেকে, এই যে এটা হচ্ছে নিচ। অর্থাৎ আমরা এই তিনটা মনে রাখার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো নিচ থেকে উপরে যাব, এই অনুযায়ী আমরা মুখস্থ করার চেষ্টা করব বা এই অনুযায়ী মনে রাখার চেষ্টা করব। তাহলে কি দৃশ্যমান আলোর থেকে ছোট আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট থেকে ছোট এক্স রে, এক্স রে থেকে ছোট গামা। তাহলে আমরা যদি বলা হয় যে আল্ট্রাভায়োলেট রশ্মি কাকে বলে, তাহলে বলতে পারবো যে কি দৃশ্যমান আলোর থেকে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ছোট তাকে বলা হয় আল্ট্রাভায়োলেট। ওকে, এই যে ওকে। আচ্ছা, এখন দৃশ্যমান আলো কাকে বলা হয়? যেসব বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ আমরা দেখতে পাই সেটাই হচ্ছে দৃশ্যমান আলো। এটা হচ্ছে আমাদের সংখ্যা। এরপরে দেখো, এটা তো গেল প্রথম তিনটা, এই যে প্রথম তিনটা গেল, এটা শেষ। এখন যেটা সেটা হচ্ছে আমাদের এই যে এই তিনটা, অর্থাৎ ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। এই ক্ষেত্রে ঠিক উল্টা, তরঙ্গ দৈর্ঘ্য উপরেরটা থেকে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য উপরেরটা থেকে নিচেরটা বড়। ঠিক আছে, তাহলে এখন আমরা দৃশ্যমান আলোর থেকে নিচের দিকে আসব। বোঝা গেছে? টেকনিকটা বুঝতে পারতেছো? আর এই তিনটার ক্ষেত্রে দৃশ্যমান আলোর থেকে উপরের দিকে যাব, আর এইটার ক্ষেত্রে অর্থাৎ এই তিনটার ক্ষেত্রে দৃশ্যমান আলোর থেকে নিচের দিকে আসব, দুইটা উল্টা। তাহলে দেখো কিভাবে, তাহলে দেখো দৃশ্যমান আলোর থেকে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বড়,
অর্থাৎ উপরেরটার থেকে নিচেরটা বড়। এখন আগেরটার উল্টা, ঠিক ঠিক আছে। তাহলে দৃশ্যমান আলোর থেকে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বড় তাকে বলতেছি আমরা ইনফ্রারেড। ওকে, দেখো তো, এই যে দৃশ্যমান আলোর থেকে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি না। আমি তরঙ্গ দৈর্ঘ্য লিখলে তো এখানে জায়গা ধরতো না, এই জন্য আমি তরঙ্গ দৈর্ঘ্যকে আমি ল্যামডা দিয়েই প্রকাশ করেছি। তরঙ্গ দৈর্ঘ্যই তো এটা বাংলায় বলি আমরা, বা ল্যামডা। তাহলে কি, তাহলে আমরা বলতে পারি দৃশ্যমান আলোর থেকে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বড় তাকে বলি ইনফ্রারেড। এখন মাইক্রোওয়েভ কাকে বলতে পারি? তাহলে বলবো যে কি, উপরেরটার থেকে নিচেরটা বড়। তাহলে কি, মাইক্রো ইনফ্রারেড রশ্মির থেকে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বড় তাকে বলা হয় এই যে মাইক্রোওয়েভ। ওকে, একদমই সহজ, উপরেরটার থেকে নিচেরটা বড় তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে তাহলে আমরা মাইক্রোওয়েভ গেল, এখন হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে কি, রেডিও ওয়েভের ক্ষেত্রে উপরেরটার থেকে নিচেরটা বড়। তাহলে বলতে পারি যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মাইক্রোওয়েভ এর থেকে বড় তাকে বলতেছি আমরা রেডিও ওয়েভ। ওকে, একদমই সহজ বিষয়টা। তাহলে তুমি এই একটা ছক আমি যেভাবে মুখস্থ করতে পারলাম সেভাবে মুখস্থ করবে। এবং এই যে নোটটার পিডিএফ এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো এটা ছিল মূলত হচ্ছে এই ছক। এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা একটুখানি দেখব। তো চলো, তো এখান থেকে বলেছি যে আমাদের উপরোক্ত যে ছকটা এখন দেখালাম, এখান থেকে শুধুমাত্র 22 এবং 23 সালে প্রশ্ন দেখলে দেখা যাচ্ছে যে কি 14টা এমসিকিউ আছে। আমি যখন নোটটা তৈরি করেছি 2024 সালে, অর্থাৎ 24 সালে তখন এসএসসি পরীক্ষা হয়নি, এসএসসি পরীক্ষা তখন হয়নি তখন, অর্থাৎ এই জন্য আমি 22 এবং 23 সালে প্রশ্নটা বিশ্লেষণ করতে পেরেছিলাম তখন। তো তখন হয়েছিল 14টা এমসিকিউ, এখন তো আরো এমসিকিউ বেড়ে গেছে তাহলে বলতেই পারি, যেহেতু 2টা বছর এখান থেকে চলে গেছে। তো চলো এখন আমরা এমসিকিউ প্রশ্নে চলে যাই। তুমি দেখো তো, এখানে আমি ছকটা মুখস্থ করার পদ্ধতি আমি যেভাবে বলেছি মুখে, সেগুলো কিন্তু এখানে আর রয়েছে। তো ঠিক আছে, যেটা আমি মুখে বুঝিয়ে দিয়েছি সেটা এখানে লিখে দিচ্ছি। অবশ্যই তোমরা নোটের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। এখন চলো, এখন আমরা ওইখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। এখন দেখো তো, এখান থেকে প্রশ্ন করতে পারে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর থেকে বেশি হয় তখন আমরা তাকে কি বলি। তুমি দেখো তো, তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর থেকে বড় হয়, এই যে তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর থেকে বড় হচ্ছে কি, উপরেরটা থেকে নিচেরটা বড়, তাহলে অবশ্যই ইনফ্রারেড। এই যে তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর থেকে বড় তাকে বলি ইনফ্রারেড। ওকে, অর্থাৎ তোমার এমসিকিউ তোমার হয়ে গেছে এই একটা টেকনিকে, তোমার আলাদা আলাদা ভাবে মুখস্থ করা লাগবে না। ওকে, একটা টেকনিকে তোমার সংজ্ঞা, তারপর সবকিছু হয়ে গেছে। এখন দেখো তো, এখান থেকে কি কি কত প্রশ্ন, এখানে এমসিকিউর অভাব না। আমি একটুখানি দেখাই, এই যে বোর্ডের প্রশ্নগুলো একটু তোমাকে দেখাই। এটা হচ্ছে প্রশ্ন, বলা হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর থেকে বড় হয় থাকে আমরা কি বলতেছি, তখন আমরা ইনফ্রারেড বলেছি, একটু আগে দেখাইছি। এরপরে দেখো, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর থেকে বড়, দৃশ্যমান আলোর থেকেও বড়। তো এখানে আমরা ওখানে ছিল কি ছিল আমাদের, দেখো তো এখানে অপশনে পরিবর্তন হতে পারে। এখানে ইনফ্রারেড যদি থাকতো এই অপশনগুলোতে, এই অপশনগুলোতে যদি ইনফ্রারেড থাকতো অবশ্যই ইনফ্রারেড হইতো, কিন্তু এখানে ইনফ্রারেড নাই, এখানে আছে গামা, এক্স রে, আলট্রাভায়োলেট। এগুলো তো সবই উপরে, এগুলো সব ছোট, এগুলো কোনোটাই বড় না, তাই তো নাকি? এই যে আমি তোমার দেখাই, এখানে দিচ্ছে কি, এখানে দিচ্ছে কি গামা, এই যে গামা দিচ্ছে, এক্স রে দিচ্ছে, আলট্রাভায়োলেট দিচ্ছে, এগুলো তো সবই ছোট। ঠিক আছে, এই দৃশ্যমান আলোর তুলনায় এগুলো কি সবই ছোট না? দৃশ্যমান আলোর তুলনায় এগুলো সবই ছোট। তো আমাদের অপশনে আর আছে কি, অপশনে আছে হচ্ছে কি, একটুখানি আমরা প্রশ্নে যাই। অপশনে আছে শুধুমাত্র রেডিও ওয়েভ। দেখো তো, এগুলো বুঝতে হবে ভালোভাবে, শুধুমাত্র রেডিও ওয়েভ আছে। আর রেডিও ওয়েভ অবশ্যই আমাদের অপশনে, এই আমাদের যে সকে আছে রেডিও ওয়েভ। অবশ্যই কি, দৃশ্যমান আলোর থেকে অবশ্যই রেডিও ওয়েভটা বড় হবে, অবশ্যই বড়। যত নিচে যাবো তত আরো বেশি বড়, তাই তো নাকি? অবশ্যই। আর যত দৃশ্যমান উপরের থেকে উপরে যাবো তত ছোট, এটা খেয়াল রাখতে হবে। দৃশ্যমান আলোর থেকে যত উপরে যাব, দৃশ্যমান আলোর থেকে যত উপরে যাব তত ছোট। ওকে, আর দৃশ্যমান আলোর থেকে যত নিচে আসবো তত বড়।
তাহলে অবশ্যই যেহেতু বাকি অপশনগুলো সব উপরে, অবশ্যই সেগুলো ছোট, কিন্তু নিচে আছে অপশন শুধুমাত্র রেডিও ওয়েভ, অবশ্যই সেটা বড়। আশা করি বুঝাতে পেরেছি। তো চলো, তাহলে অবশ্যই এখানে আমাদের অ্যান্সারটা অবশ্যই হবে রেডিও ওয়েভ। ওকে, অবশ্যই রেডিও ওয়েভ হবে। এরপরে দেখো, এখানে বলা হচ্ছে যে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য আলো কোনটি? সবচেয়ে ছোট, এখানে দেখি তো ইনফ্রারেড অবশ্যই বড়, দৃশ্যমান আলোর থেকে যেহেতু নিচে, রেডিও ওয়েভও বড় যেহেতু নিচে, নাকি? আর এক্স রে উপরে, আর গামা, তাহলে দৃশ্যমান আলোর থেকে যত উপরের দিকে যাব তত ছোট, তো গামা রশ্মি সবার উপরে না? এই যে আমরা যদি একটুখানি আসি, এই যে দৃশ্যমান আলোর থেকে যত উপরের দিকে যাব তত ছোট, তো যেহেতু গামাটা সবার উপরে, তাহলে দৃশ্যমান আলোর থেকে সবচেয়ে আলোর থেকে ছোট আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট থেকে ছোট এক্স রে, এক্স রে থেকে আরো ছোট গামা। অবশ্যই তাহলে বলতে পারবো অবশ্যই গামা রশ্মিটা সবচেয়ে ছোট, তাই তো নাকি? খুবই সহজ ব্যাপার। ওকে, তাহলে অবশ্যই এর উত্তরটা হবে কি? অবশ্যই গামা হবে, এই যে গামা হবে। ওকে, তো এরপরে দেখো আরো কি ধরনের প্রশ্ন করতে পারি এখান থেকে। এই যে বলছে যে মাইক্রোওয়েভ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? অবশ্যই কত? 10⁻⁻²। এটা কোথা থেকে? এই যে আমি এক্ষুনি দেখাই, এই যে আমি তোমার এটা মুখস্থ করতে বলেছি না, এই এই এইগুলা, এগুলোর থেকেই আসছে। তো এইগুলোর থেকেও প্রশ্ন করে। এই যে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই 10⁻²। তো এই ছকটা মুখস্থ করলে আমি তো বললাম তুমি কমান পাবেই পাবে, এরকম একটা অবস্থা এখান থেকে প্রত্যেক বছরই এমসিকিউ হয়ে থাকে। অবশ্যই তোমরা এটা ভালোভাবে পড়বে। ওকে, তো এখন আমরা ওটা তো করলাম, এখন আমরা টাইপ 2 করব। অর্থাৎ তোমার টাইপ 1 এর এমসিকিউ কিন্তু শুধুমাত্র এই ছকটা আমি যেভাবে বললাম এইভাবে করলে কিন্তু তোমার টাইপ 1 খতম। এখন চলো আমরা টাইপ 2 এ আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করি। তো চলো টাইপ 2 এ আমরা চলে যাব। টাইপ 2 এ বলা হচ্ছে যে বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্য এবং চোখের সংবেদনশীলতা সংক্রান্ত। তোমাকে বলতে পারে যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম, যেমন বেগুনি। এটা কিভাবে মনে রাখবা? এভাবে, এই যে মনে রাখার ট্রিক্স। এটা কি? বেনি আসহ কলা, বেনি, বে নি আ স ক, আসহ ক লা। ওকে, অর্থাৎ বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, দন্তসতে সবুজ, হতে হলুদ, পতে কমলা, লাতে লাল। এখন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা জানি 400 থেকে 700 ন্যানোমিটারের ভিতরেই। তুমি যদি এভাবে মনে রাখো, তুমি দেখো বেগুনি, দেখো ছোট থেকে বড়, অর্থাৎ 400 থেকে 700 মানে কি? অবশ্যই ছোট থেকে বড়। তাহলে বেগুনি সব থেকে ছোট 400 কাতারে রয়েছে এখানে, এখান থেকে শুরু হচ্ছে যেহেতু। এরপরে দেখো বেগুনি থেকে অবশ্যই নীল একটু বড়, বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে নীল থেকে আসমানে আরো একটু বেশি, আসমানি থেকে সবুজ বেশি, সবুজ থেকে হলুদ আরো বেশি, হলুদ থেকে কমলা আরো বেশি, আর লাল সব থেকে বেশি। তাহলে আমার যেহেতু প্রশ্ন করা হয়েছে যে কি কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, বেগুনি। অবশ্যই এই যে প্রথমেই আছে বেগুনি। ওকে, আর সব থেকে বেশি যদি বলতো তাহলে লাল। বুঝা যাচ্ছে ব্যাপারটা? একদমই সহজ ব্যাপার। তো এই যে ধারাবাহিকতা, এইটা যদি তুমি মনে রাখো, অর্থাৎ তোমার মনে করো 4টা অপশন দিয়েছে, এই 4টা অপশন থেকে বলতেছে যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে বেশি, অবশ্যই সবুজ। আর যদি বলতো যে সব থেকে কম, অবশ্যই নীল, বেগুনি। আবার যদি তোমার মনে করো যে এই 4টা অপশন দিয়েছে যে নীল, আসমানি, সবুজ, হলুদ, ঠিক আছে, তাহলে বলতো যে এখান থেকে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, অবশ্যই হলুদের। অর্থাৎ এই দিকে যত যার, এদিকে তুমি যদি এই ধারাবাহিকতা মনে রাখো বেনিয়াসো কলা, তাহলে তুমি সবকিছুই পারবে, এখান থেকে অ্যান্সার করতে পারবে। আর হচ্ছে কি কম হচ্ছে নীল। ওকে, এই ধারাবাহিকতা এই 4টা অপশন যদি দিত, আবার যদি এই 4টা অপশন হতো যে আসমানি, সবুজ, হলুদ, কমলা, এই 4টা থাকলে সব থেকে বেশি তরঙ্গকার কমলার, সব থেকে কম আসমানির। মানে এভাবে তোমার ঘুরাই ফিরাই নানান রকম অপশন দিতে পারে, দিয়া তোমারে বলতে পারো যে কার তরঙ্গ দৈর্ঘ্য কম কার বেশি, এই ধরনের। অর্থাৎ তুমি যদি এই ট্রিক্সটাই যদি আমি যেভাবে বললাম এভাবে যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমার এমসিকিউ এখান থেকে খতম।
ওকে, একদমই সহজ ব্যাপার। তো আমি কিন্তু এভাবে এখানে লিখেই দিছি, যেটা মুখে বললাম সেটাই কিন্তু এখানে আমি কি করছি, এখানে আমি ট্রিক্সটা লিখে দিছি। অর্থাৎ তুমি নোটের পিডিএফটা তখন তুমি যখন পড়বে তখন তোমার আর একবার রিভিশন হয়ে যাবে, আমার কথাগুলো তোমার খেয়াল আসে যাবে। ওকে, আচ্ছা চলো এখন আমরা চোখের সংবেদনশীলতা এটা একটুখানি জেনে আসি। এখানে বলা হচ্ছে, প্রশ্ন করতে পারে এভাবে যে কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সবুজ। এখানে সবুজ দেওয়ার কারণ হচ্ছে এখানে অপশন থাকবে 4টা, সেই অনুযায়ী। এখন কিভাবে মনে রাখবে এটা? চোখের সংবেদনশীলতার ক্ষেত্রেও আমি তোমাকে একটা ইয়ে দিব, তার আগে বলি চোখের সংবেদনশীলতা হচ্ছে যে রঙে দৃশ্য ভালোভাবে প্রতীয়মান বা ভালোভাবে দেখা যায়, যে রঙে। তো জিনিসটা হচ্ছে চোখের সংবেদনশীলতার একটা চার্ট আমি এখানে দিচ্ছি, এটা তোমাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ বেগুনি আলোতে চোখের সংবেদনশীলতা খুব কম, ঠিক আছে। এরপর হচ্ছে নীল আলোতে মাঝারি কম, এবং সবুজ আলোতে সব থেকে বেশি, ঠিক আছে। তো মনে করো তোমার 4টা অপশন আছে, সে অনুযায়ী সবুজ তোমার বেশি হতে পারে। তুমি যদি এই শখটা যদি একটু ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে তুমি কিন্তু এমসিকিউ গুলোর অ্যান্সার করতে পারবে। ওকে, এটা তোমার ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে হলুদ এবং সবুজ, অর্থাৎ হলুদ এবং সবুজের একটা মিশ্রণ, একটা কালার আছে এখানে। এই রঙে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে কি অবশ্যই সংবেদনশীল। এখন যদি মনে করো এই 4টা হচ্ছে অপশন দিয়ে দিছে তোমার, বেগুনি, নীল, সবুজ, হলুদ, মানে হলুদ এবং সবুজ, এই 4টা অপশন তোমার পরীক্ষায় দিছে, তাহলে তুমি অবশ্যই দেখাবে কি হলুদ এবং সবুজে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, আমার ওই দুঃখিত সংবেদনশীলতা, চোখের সংবেদনশীলতা বেশি। এরপরে দেখো হলুদে আবার বেশি তরঙ্গ দৈর্ঘ্য, কমলা আবার মাঝারি, লালে আবার কম। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো যে এই জিনিসটা তুমি মুখস্থ করলে এমসিকিউ তুমি আনসার করতে পারবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। এরপরে দেখো আমি যেটা বলেছি যে তরঙ্গ দৈর্ঘ্য যত বৃদ্ধি পায় তত দৃশ্য চোখের সামনে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ সেটা আর দেখা যায় না। অর্থাৎ কি নীল, বেগুনি, আসমানি, সবুজ, এগুলো তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কম, সেহেতু হলুদ, কমলা, লাল এদের তুলনায় সংবেদনশীলতা অবশ্যই বেশি। ওকে, এটা একটা চার্ট কিন্তু বই আছে, তোমরা পড়ে নিতে পারবা, বা আমি এখানে কিন্তু দিয়ে দিছি অবশ্য। আচ্ছা, তো এটা ছিল চোখের সংবেদনশীলতা সংক্রান্ত। এখন আমরা টাইপ 3-এ চলে যাব। টাইপ 3-এ বলা হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্রের ক্ষেত্রে দেখো আই দ্বারা হচ্ছে কি আপতন, আপতন কোণ, আর এই যে আর দ্বারা হচ্ছে প্রতিসরণ কোণ। ওকে, তো আমরা কি জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী, এখানে যেহেতু বলা আছে চিত্রে আই ইজ ইকাল টু, মানে কোণ আই ইজ ইকাল টু কোণ আর, অর্থাৎ কি প্রতিফলন কোণ ইজ ইকাল টু প্রতিসরণ কোণ। অবশ্যই বলতে পারে, মানে প্রতিসরণ নয় দুঃখিত, প্রতিফলন কোণ। তো যেহেতু দুইটা কোণ সমান, অবশ্যই সেটাকে অবশ্যই প্রতিফলনের দ্বিতীয় সূত্র মেনে চলে। আপতন কোণ ইজ ইকাল টু প্রতিফলন কোণ, এটা প্রতিসরণের দ্বিতীয় সূত্র মেনে চলে। এটা তো আমরা জানি, এই যে প্রতিফলনের দ্বিতীয় সূত্র মেনে চলে, সমর্থন করে বা মেনে চলে, কারণ আপতিত কোণ ইজ ইকাল টু প্রতিফলন কোণ। এখন দেখো কিছু মুখস্থ জিনিস মনে রাখতে হবে, যেমন একটি লাল গোলাপকে কত ডিগ্রি কোণে দর্পণের সামনে উজ্জ্বল দেখাবে, সেটা হচ্ছে 75 ডিগ্রিতে, সেটা হচ্ছে 75 ডিগ্রি কোণে। এরপরে কাচের টুকরা কি পরিমাণ আলো প্রতিফলিত হয়, 4 থেকে 5%। এরপরে কাচের টুকরা প্রতিসরিত হয় 95 থেকে 96%। এরপরে অভিলম্ব ও প্রতিফলক কোণের মানে অভিলম্ব এবং প্রতিফলকের মাঝে মধ্যবর্তী কোণ, অর্থাৎ এটা তো অভিলম্ব আর প্রতিফলক তো এটা, তো প্রতিফলক আর এটা অভিলম্ব অবশ্যই এর মাঝে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, ঠিক আছে, অবশ্যই 90 ডিগ্রি। এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে একটা এখানে রয়েছে, এখানে চিত্রটা আমি যদি একটু বড় করে আঁকি তাহলে যেমনটা হবে, সেটা হলো যে এটা এরকম, দুঃখিত, আচ্ছা এরকম জিনিসটা হবে এরকম। এই তো এই এই যে কোণটা, এই কোণের মানটা দেওয়া রয়েছে কত, 30 ডিগ্রি। তো বলতেছে আমারে যে প্রতিফলন কোণ কত, অর্থাৎ আপতন কোণ হয়েছে আমাদের 30 ডিগ্রি। আপতন আপতন কোণ নয়, দুঃখিত, আপতন কোণ তো তুমি যদি আমি চিত্রটা যদি ভালোভাবে আঁকি, জিনিসটা হচ্ছে এরকম আর এরকম। তো এই কোণটার মান দেওয়া হচ্ছে, আপতন কোণ তো এটা আর প্রতিফলন কোণ হচ্ছে এটা। তো এই কোণটার মান কত দিচ্ছে আমাদের, 30 ডিগ্রি। এই কোণটার মান দিচ্ছে 30 ডিগ্রি।
তো কথা হলো যে এই অভিলম্ব আর এই যে প্রতিফলকের মাঝে কত কত ডিগ্রি কোণ আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এতটুকু যদি হয় এই অংশটুকা, তুমি যদি ভালোভাবে বুঝো যে এতটুকা কোণ যদি হয় 30, তাহলে আর সম্পূর্ণ হয় যদি 90, সম্পূর্ণটা যদি হয় 90 আর এইটুকার মান যদি হয় 30, তাহলে বাকিটুকার মান অবশ্যই কত 30 প্লাস হচ্ছে কি 60 ইকুয়াল টু কত 90। তাহলে আমাদের এই কোণটার মান কত 60, 60 প্লাস 30 হচ্ছে 90। তাহলে আমরা কি জানি প্রতিফলন কোণ মানে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে জিনিসটা বুঝি, এটা যদি হয় 30, এটা হবে 60, আর আমাদের প্রতিফলন কোণটাও হবে কি 60, কারণ কি প্রতিফলন আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে প্রতিফলন কোণ অবশ্যই 60 ডিগ্রি হবে, যেহেতু আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। ওকে, খুবই সহজ। এখন চলো আমরা আমাদের টাইপ যেটা হচ্ছে শোষণ। দেখো এখানে একটা প্রশ্ন করতে পারে, যে বলতে পারে যে কোন আলোর বর্ণের মানে বলছে কি লাল বর্ণের আলোতে সবুজ ফুল কেমন দেখাবে, অবশ্যই কালো দেখাবে। জিনিসটা মনে রাখতে হবে, ট্রিক্সটা হচ্ছে মনে রাখতে হবে যে যার যেই রং, যার যার যেই রং শুধু সেই রঙই সে আলো পড়লে সেই রং প্রতিফলিত করবে। অর্থাৎ সব লাল রঙের উপরে যদি লাল আলো পড়ে তাহলে লাল দেখাবে, বাকি যে রঙই পড়ুক না কেন অবশ্যই কালো দেখাবে। তাহলে লাল বর্ণের আলোতে সবুজ ফুল কেমন দেখাবে, অবশ্যই কালো দেখাবে। কারণ সবুজ ফুল সবুজ দেখাতে গেলে তার উপরে সবুজ রং প্রতিফলিত করতে হবে। অর্থাৎ যার যে রং সেই রঙই, যার যেই রং তার উপর সেই রঙই পড়লে কেবল সেই রঙই দেখাবে, বাকি যে কোনো রং যদি পড়ে সেটা কালো দেখাবে। তো লাল বর্ণ মানে সবুজ ফুলের উপরে যদি সবুজ রং ফেলানো হতো তাহলে সেটা সবুজ দেখাতো, কিন্তু যেহেতু সবুজ ফুলের উপরে সবুজ ব্যতীত বাকি যে রঙই দেবো না কেন সেটা কালো দেখাবে। একইভাবে যে আমি যেটাই বলছি যে এখন যদি নীল বর্ণের কোনো জিনিসের উপরে যদি আমি লাল আলো ফেলাই সেটাও কালো দেখাবে, কারণ যার যে রং সেই রঙই দেখাতে গেলে সেই রঙের আলোই তার উপরে ফেলাতে হবে। এইটা হলো কনসেপ্ট। ওকে, আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা পারবে। এখন লাস্ট আমরা একটা কথা বলবো যে দর্পণ সংক্রান্ত। দর্পণ সংক্রান্ত কিছু কথা মুখস্থ আইটেম রয়েছে এখানে, এগুলো তো মুখস্থ রাখতেই হবে। তার আগে একটা কথা বলি যে চিত্র সংক্রান্ত, দর্পণের যে চিত্র কোথায় রাখলে ফোকাসে রাখলে না কে কোন জায়গায় কি হবে, কোন জায়গায় মিলিত হবে না হবে, বাস্তব চিত্র পাওয়া যাবে না অবাস্তব চিত্র পাওয়া যাবে, এই ধরনের কিছু আছে, এগুলো বেসিক থেকে করতে হয়। তো যেহেতু আমি এটা একটা এমসিকিউ ক্লাস করতেছি, আমি বেসিক অত আমি চিত্রে যাচ্ছি না। ওগুলো তোমরা যদি চিত্রগুলো ভালোভাবে যদি পড়ো, বেসিক যদি তোমরা ওইগুলো যদি একটু করে জানা থাকে তাহলে তোমরা এই ধরনের এই যে চিত্র সংক্রান্ত যে সকল প্রবলেম আছে এগুলো তোমরা সলভ করতে পারবে। আর গাণিতিক প্রবলেম তো তুমি সৃজনশীল দিকেই তোমার কভার হয়ে যায়। ওকে, তাহলে আমার যে মুখস্থ আইটেম যেগুলো আমি দিচ্ছি এখন এইগুলা প্লাস তুমি চিত্র সংক্রান্ত যে বেসিক গুলা, চিত্রের কোথায় অসীমে রাখলে কোথায় মিলিত হবে, কেন্দ্রে রাখলে কোথায় মিলিত হবে, কোন ধরনের বাস্তব চিত্র পাওয়া যাবে না অবাস্তব চিত্র পাওয়া যাবে, এই ধরনের সবগুলা তোমরা হচ্ছে ইয়ে করবা, তোমার চিত্র থেকে তোমার ওগুলো হয়ে যাবে। আর গাণিতিক সমস্যা তো সৃজনশীল থেকে হয়ে যাচ্ছে। আমি তোমার এখানে মূলত মুখস্থ আইটেম চেষ্টা করার দিক থেকে, অবশ্যই মুখস্থ আইটেম থেকে বেশি প্রশ্ন হয়, তো তোমরা অবশ্যই এই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর চিত্র সংক্রান্ত এবং গাণিতিক সমস্যা বলে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো লেকচারে ইনশাল্লাহ অষ্টম অধ্যায়ের উপরে আমি একটা ভিডিও করার চেষ্টা করব। ওকে, গাণিতিক সমস্যা নিয়ে আর চিত্রগুলো নিয়ে। আর ইতোমধ্যেই কিন্তু আমি এক থেকে 4 পর্যন্ত অধ্যায় কিন্তু অলরেডি আমার ইউটিউবে কিন্তু এই চ্যানেলে আপলোড করা রয়েছে পদার্থবিজ্ঞানের উপরে। আমি কথা দিয়েছিলাম তোমরা যাতে 4টা প্রশ্ন যাতে এসএসসি পরীক্ষায় দিতে পারো সেই অনুযায়ী আমি তোমাদের সিলেবাস কভার করব। এই তোমাদের 4টা করেছি আর লাস্ট একটা অধ্যায় আমি করাবো, এই 8 অধ্যায়টা। ওকে, এটা আমি সময় সুযোগ পেলে করব। তো এখন কথা হলো যে বাকি যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা দেখি। সেটা হচ্ছে সম্পূর্ণ ঘর যদি আলোকিত করতে হয় তাহলে কোনটির কারণে হবে, সম্পূর্ণ ঘর আলোকিত করতে গেলে আলোর ব্যাপ্ত প্রতিফলন হওয়া লাগবে। কারণ আলোর নিয়মিত প্রতিফলন অর্থাৎ কি, আলোর নিয়মিত প্রতিফলন ফেলাইছি একটা কোণে, সেই কোণে আবার আরেক জায়গায় চলে যাবে। কিন্তু ব্যাপ্ত প্রতিফলন অর্থাৎ পৃষ্ঠটা হয় উঁচা নিচা, তখন একদিকে আলো দিচ্ছি এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে যায় ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সারা ঘরে ছড়িয়ে যাবে আলো, তাহলে আলো ব্যাপ্ত প্রতিফলন অবশ্যই কি হবে, সারা ঘরে আলো ছড়িয়ে যাবে। আর সম্পূর্ণ ঘর আলোকিত করতে গেলে অবশ্যই আলো ব্যাপ্ত প্রতিফলন হওয়া লাগবে।
এরপরে দেখো সিলভারিং করা থাকে উত্তল দর্পণে অবতল অংশে, এরপর সমতল দর্পণের কেন্দ্র থাকে অসীম। ওকে, তো এদের আচ্ছা, এখন আমরা মুখস্থ আইটেম সবগুলো করলাম। এরপরে তোমার চিত্র সংক্রান্ত যে সকল রয়েছে এগুলো তো চিত্র থেকেই হয়ে যাবে, আর ইনশাল্লাহ আমি অধ্যায়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং গাণিতিক সমস্যাগুলো থেকেও এমসিকিউ আছে ছোট ছোট, এগুলো হয়ে যাবে ঠিক সৃজনশীল অংশ থেকে। তো সকলেই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে, এবং এই নোটের যে পিডিএফ ফাইলটা এটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে।